এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার বিচারের দাবিতে আপনার জুলাই আন্দোলন। এগুলো বাদ দেন, এগুলা পাত্তা দিই না। এগুলা নিশ্চয় চিন্তা করে কি লাভ বলেন? ওটা তো বলতেই থাকবে। এটা আজকে কে বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন ভাষণ দিছে ওই দিনও বলছে, এবং 5ই আগস্টের পর থেকেই বলছে। এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে কোন ধরনের সেফ এক্সিট বা বিদেশ যাতে পড়াতে না পারে সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। আজকে রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করেছে, আমরা চুপ্পুকে গ্রেফতারের দাবি জানাই। চুপ্পু যাতে কোনো মতে হাসিনার মতো সেফ এক্সিট নিয়ে পালিয়ে যেতে না পারে তার নিশ্চয়তা চাই। রাষ্ট্রপতির পদত্যাগ, এনসিপির পক্ষ থেকে তার বিচার দাবি করা হচ্ছে, গ্রেপ্তার দাবি করা হচ্ছে। টেলিফোনে কথাবার্তায় যখন তাকে জানানো হয়েছে যে এনসিপি তো আপনার বিচার দাবি চাইছে, গ্রেপ্তার দাবি চাইছে, শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারটাকে আরে ধুর ওসব বাদ দেন, এইভাবেই উড়িয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, অনুরোধ করব তাদের সকলকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনাদের মাঝে। আপনারা সকলে অবগত আছেন, সদ্য পদত্যাগ পত্র জমা দিয়েছে স্পিকারের কাছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পরপরই তার গ্রেপ্তারের দাবি উঠেছে চারিদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে উত্তাল রীতিমতো বলা যায়। বিরোধী দলীয় নেতাকর্মীরা, এনসিপির কর্মীরা তারা সকলেই দাবি জানাচ্ছে ফ্যাসিবাদের দোসর এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, তাকে সাজা প্রদান করতে হবে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিপরীতে অবস্থান নেওয়ায় রাষ্ট্রপতির এই গ্রেপ্তারি দাবি জানিয়েছে সকলেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি। আপনারা কি মনে করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করা উচিত? চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ, তারপরে কথা বলি কেন গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে, নেটিজেনরা কি মনে করছে, কি বিশ্লেষণ করছে, গ্রেপ্তার হবে কি না আদৌ শাহাবুদ্দিন চুপ্পুকে, নাকি সেভ এক্সিট করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে সরকার, সেটি দেখার অপেক্ষায় আছি। চলুন কথা না বাড়িয়ে দেখি কেন, কি কারণে দাবি তোলা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর গ্রেপ্তারের। অসত্য, ওইটা ভিত্তিহীন, কল্পনা প্রসূত, বেসলেস, কনকক্টেড। এটা ও কোনো বুঝি না যে এটা হাউ দে থিঙ্ক লাইক দিস। কেমন করে এটা চিন্তা করতে পারে, কেমন করে একটা মানুষকে এভাবে মেলাইন করতে পারে? পৃথিবী তো এখন এত ছোট যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কানেক্ট করা যায়। বাংলাদেশ থেকে কি দিল্লি কথা বলা যায় না? তাহলে আমাকে লন্ডন যেতে হবে? অবান্তর। স্যার, এটার সাথে পদত্যাগের কোনো সম্পর্ক আছে কি স্যার? না, এটার সাথে কি সম্পর্ক? এটা তো শুনলাম আমি এই যে পরশুদিন ওই আমার দেশের থেকে, নিউজ থেকে, পরশুদিন না গতকাল। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন কবে স্যার? সিদ্ধান্ত তো আমি প্রায় 7-8 দিন থেকেই চিন্তা করছিলাম। আছি মোটামুটি ভালো না, শারীরিকভাবে অসুস্থ। পদত্যাগ যেটি পত্র জমা দিয়েছেন আমরা দেখেছি, সেখানে আপনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এখন পরবর্তী পরিকল্পনা কি স্যার আপনার? আর কারণটা কি শারীরিকই ছিল? পরবর্তী পরিকল্পনা চিকিৎসা, উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে, প্রথমে এইটা। আর স্যার, এটি কি শারীরিক কারণেই পদত্যাগ করলেন স্যার, না পলিটিক্যাল কোনো? অবশ্যই শারীরিক কারণে। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার বিচারের দাবিতে আপনার জুলাই আন্দোলন। এগুলো বাদ দেন, এগুলা পাত্তা দিই না। এগুলা নিশ্চয় চিন্তা করে কি লাভ বলেন? ওটা তো বলতেই থাকবে। এটা আজকে কে বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন ভাষণ দিছে ওই দিনও বলছে, এবং 5ই আগস্টের পর থেকেই বলছে। আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে তার 1-1.5 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। এখন বললে কি করব? কারো মুক্ত বন্ধ করা যায় না। বা কিসের বিচার করবে? কিসের বিচার করবে? আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। স্যার, আপনি বলছেন চিকিৎসার জন্য দেশে এবং দেশের বাইরে, এর মধ্যে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে কি স্যার? একটু মাথাটা একটু সুস্থতা আসুক, 10-12 দিন দেখা যাক।
দর্শক, বলছিলাম সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গত বিকেলে পদত্যাগের পরে সব থেকে বড় আলোচনার ব্যাপার তাকে নিয়ে, এবং পদত্যাগের পরে তিনি কি ভাবছেন, কি বলছেন। এনসিপির পক্ষ থেকে তার বিচার দাবি করা হচ্ছে, গ্রেপ্তার দাবি করা হচ্ছে, ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার দাবি করা হচ্ছে, জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। মূলত জামাত যে জোট, সেই জোটের যারা দল রয়েছে তারা এই শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার দাবি করছেন। কিন্তু একজন সদ্য সাবেক হওয়া রাষ্ট্রপতিকে চাইলেই কি গ্রেপ্তার করা যায়? যিনি বঙ্গভবনে সময় কাটিয়েছেন, তিনি তাকে কি ইচ্ছা করলেই যে কোনো মামলায় ফাঁসিয়ে দেয়া যায়? সংবিধান কি বলে, আইন কি বলে? চ্যানেল ওয়ান তার সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেছেন, এবং টেলিফোনে কথাবার্তায় যখন তাকে জানানো হয়েছে যে এনসিপি তো আপনার বিচার দাবি চাইছে, গ্রেপ্তার দাবি চাইছে, এবং রাষ্ট্রপতি ব্যাপারটাকে, মানে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারটাকে আরে ধুর ওসব বাদ দেন, এইভাবেই উড়িয়ে দিয়েছেন। এত আত্মবিশ্বাস তিনি কোথায় পেলেন? চ্যানেল ওয়ানের সঙ্গে যে কথোপকথন তারা যেটা পোস্ট করেছে সেই স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে আমার হাতেই শপথ নিয়েছে, আমিই নিয়োগ দিয়েছি, উপদেষ্টা বানিয়েছি, উপদেষ্টা হওয়ার পর দেখা করে আমার প্রশংসা করে গেছে, এখন কি বলবো, কারো মুখ তো বন্ধ করা যায় না। এবং তাকে যখন প্রশ্ন করা হলো যে এনসিপি তো আপনার পদত্যাগ চাইছে, তাহলে আপনি কি করবেন, এবং তখন তিনি বলেছেন যে আরে ধুর এসব বাদ দেন, এগুলো পাত্তাই দেয় না। অর্থাৎ তিনি এগুলোকে পাত্তাই দিচ্ছেন না। তিনি বলছেন যে মানে আমার হাতেই তো তারা শপথ নিয়েছে, আমি তো তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, আমি তাদের মন্ত্রী বানিয়েছি, এবং এই শপথের পরে, সরকার গঠনের পরে 1.5 মাস পরে তারা বঙ্গভবনে এসে আমার সঙ্গে দেখা করেছে, আমার প্রশংসা করে গেছে। এখন নতুন করে কি বলছে না বলছে তাতে কিছুই যায় আসে না, কতজনেই তো কত কথা বলবে। এই ব্যাপারগুলো বলেছেন যে তাদের সরকারের আমলেও তো বহু চেষ্টা করেছে, এর আগেও তো বহু চেষ্টা করেছে, কিন্তু কিছুই তো হয়নি। ইচ্ছা করলেই যা কিছু কি বলা যায় কিংবা যা কিছু করা যায়, এরকম বক্তব্য মূলত তার কণ্ঠে উঠে এসেছে। এবং তার প্রথম যে উত্তরের ধাঁচ, আরে ধুর এসব বাদ দেন, এসব নিয়ে মাথা ঘামায় না, এসব পাত্তাই দেয় না, এই যে বক্তব্য, এই বক্তব্য কোথায় থেকে আসছে? এবং তিনি বলছেন যে এত কথা না বলে সংবিধানের মানে আর্টিকেল 51-এর দিকে তাকালে, 51 পড়লেই তো বোঝা যায় যে মানে আমার ব্যাপারে কি করা সম্ভব না সম্ভব, কিংবা তাদের এই দাবির আদতেও কোনো ভিত্তি আছে কিনা। সংবিধানের 51 অনুচ্ছেদ কি বলছে আসলে? সংবিধানের 51 অনুচ্ছেদ মূলত রাষ্ট্রপতির নিরাপত্তা বিধান করা হয়েছে, মানে রাষ্ট্রপতিকে নিরাপত্তা এবং রাষ্ট্রপতির দায় মুক্তির ব্যাপার এসেছে সংবিধানের 51 অনুচ্ছেদে। দায় মুক্তির ব্যাপারটা উঠে এসেছে এই অনুচ্ছেদ অনুযায়ী। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে কোনো কাজের জন্য কোনো আদালতে জবাবদিহি করতে বাধ্য নন, অর্থাৎ তার দায়িত্ব পালনকালের ব্যাপার বলা হচ্ছে। আদালতে জবাবদিহি করতে বাধ্য নন, এবং তার কার্যকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যধারা শুরু বা অব্যাহত রাখা যায় না। রাষ্ট্রপতির দায়মুক্তির মূল বিধান সমূহ আদালতে জবাবদিহি থেকে অব্যাহতি, এই ব্যাপারগুলোতে বলা হচ্ছে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কাজ করলে বা না করলে সেই সুনির্দিষ্ট কারণে তাকে কোনো আদালতেই জবাবদিহি করতে হবে না। ফৌজদারি মামলা থেকে সুরক্ষার ব্যাপারে বলা হচ্ছে রাষ্ট্রপতির পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি কার্যধারা বা মামলা দায়ের বা চালু রাখা যাবে না। গ্রেপ্তার বা কারাদণ্ড থেকে রেহাই প্রসঙ্গে বলা হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদকালে তাকে তার গ্রেপ্তার বা কারাদণ্ডের জন্য আদালত থেকে কোনো পরোয়ানা বা নির্দেশ জারি করা যাবে না। সরকারের বিরুদ্ধে আইনি অধিকার ব্যাপারে বলা হচ্ছে, তবে এই দায়মুক্তি সাধারণ মানুষের সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকারে কোনো বাধা সৃষ্টি করবে না। এই বলা হচ্ছে যে একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে ইচ্ছা করলেই কোনো আদালত কোনো বিচার করতে পারে না, সমন জারি করতে পারে না, এবং আদালতে কোনো ধরনের কোনো জবাবদিহি করতে, মানে তার কার্যকালে তার কর্মকাণ্ড নিয়ে কোনো ধরনের কোনো জবাবদিহি করতে রাষ্ট্রপতি বাধ্য না। 51 অনুচ্ছেদের কথা তিনি বলেছেন। এখানে একটা যদি কিন্তু রয়েছে। যদি কিন্তুটা হচ্ছে রাষ্ট্রপতির সুরক্ষা যে আইন 51 অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটা কি তিনি যখন রাষ্ট্রপতি নন, তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে এসেছেন, পদত্যাগ করেছেন, কিংবা তার মেয়াদ ফুরিয়ে গেছে, তখনও প্রযোজ্য? আমার মনে হয় যে এখানেই আইন বিশেষজ্ঞদের পরামর্শের কিংবা মতামতের প্রয়োজন রয়েছে। আমি যতটুকু আইন বুঝি তাতে এই 51 অনুচ্ছেদ মূলত রাষ্ট্রপতির দায়িত্ব পালন কালের কথা বলা হচ্ছে, অর্থাৎ তিনি যে সময়টাতে রাষ্ট্রপতি তার চেয়ারে বসে আছেন সেই সময়ে তাকে কোনো জবাবদিহি করতে হবে না, আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এটা রাষ্ট্রপতি মানে পদটার জন্য। এখন রাষ্ট্রপতির দায়িত্বে আছেন স্পিকার হাফিজউদ্দিন, ইচ্ছা করলে কেউ তার বিরুদ্ধে মামলা করতে পারবে না, এবং আদালত তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানাতে পারবে না, কারণ রাষ্ট্রপতির পদটা মূলত আদালতেরও ঊর্ধ্বে। বাংলাদেশ
বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, যে পদে থেকে প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা তার রয়েছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা যার রয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান যেহেতু তিনি, সেহেতু ওই তার অধীনস্থ কোনো জায়গা থেকে তার বিরুদ্ধে কোনো অপশন নেই, নেয়ার মতো অপশন নেই। একমাত্র অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে সংসদে ইমপিচ করা। সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি তার বিরুদ্ধে ভোট দেয়, মতামত দেয়, অর্থাৎ ইমপিচমেন্টের ব্যাপার, তখন তিনি সরে যেতে বাধ্য। একমাত্র সংসদের এই ক্ষমতাটা আছে, তাছাড়া আর কোনো ক্ষমতা নেই। কিন্তু এটা রাষ্ট্রপতির থাকাকালীন, কিন্তু তিনি যখন এখন রাষ্ট্রপতি নেই, তখনও কি এটা প্রযোজ্য হবে? আমার মনে হয় তখনও সেটা প্রযোজ্য হবে না। কারণ এখন সরকার ইচ্ছা করলেই কিংবা যে কোনো জায়গা থেকে ইচ্ছা করলেই তার বিরুদ্ধে অভিযোগ দেয়া যেতে পারে, সম্ভবত আইনি ব্যাখ্যাই সম্ভবত সেটাই বলে। সুতরাং তিনি যত কনফিডেন্টলি বলছেন যে 51 অনুচ্ছেদ পড়তে, সেই 51 অনুচ্ছেদ তিনি যখন শাহাবুদ্দিন চুপ্পু ব্যক্তি যখন তিনি রাষ্ট্রপতি না, তখন বোধহয় কার্যকর হবে না। কিন্তু তার উত্তরটা খুব মানে ইন্টারেস্টিং মনে হয়েছে। আরে ধুর, এ সময় আমি পাত্তাই দিই না। এই যে কনফিডেন্টলি বলা, এই কনফিডেন্টলি বলার পেছনে আমার মনে হয়েছে যে তার কাছে অনেক ইনফরমেশন রয়েছে, যে তথ্যগুলো তিনি যদি প্রকাশ করে দেন, তাহলে আমার মনে হয় যে আজকে তার গ্রেপ্তার কিংবা বিচার দাবি যারা করছে তাদের ঝামেলা হয়ে যেতে পারে। কিংবা এই অনেক কিছু তো তিনি জানেন। বঙ্গভবনে যেহেতু বসেছিলেন প্রায় 2 বছর এই শেখ হাসিনা সরকার পতনের পরে, এই সময়ের অনেক কিছুর সাক্ষী তিনি। 133টা অধ্যাদেশ তার নামে যেগুলো জারি করা হয়েছে, তিনি যদি এখন খালি বলে দেন যে এই অধ্যাদেশগুলো একটাও মানে আমার মতামতে নেওয়া হয়নি, ওটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকার প্রচার করেছে যে এই অধ্যাদেশ আমি জারি করেছি, এরকমটা যদি বলে দেন এবং মানে ব্যাপারগুলো যদি সেই দিকে যায়, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। কারণ ইউনূস সরকার এবং তার উপদেষ্টাদের অনেক কিছুই অনৈতিক, অসাংবিধানিকভাবে করতে আমরা দেখেছি। সেই ব্যাপারগুলোর সাক্ষী কিন্তু রাষ্ট্রপতি। সেই কারণেই কি তিনি এভাবে উড়িয়ে দিলেন ব্যাপারটা, যে আরে দূর, এগুলো আমি পাত্তাই দিই না। ব্যাপারটা কি তাই, নাকি ব্যাপারটা রহস্যটা অন্য কোথাও লুকিয়ে রয়েছে? যখন চতুর্দিকে আলোচনা হচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার কিংবা মামলা, এই ব্যাপারগুলো না হলেও সরকার এক ধরনের গৃহবন্দী করে ফেলতে পারে তাকে, যেন কোনোভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে তিনি কোনো ধরনের আতাত করে, যোগসাজশ করে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারেন, এই ব্যাপারটা সরকারের মাথায় থাকবে, এটা নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে তিনি এই এত কনফিডেন্টলি চ্যানেল ওয়ানের সঙ্গে, এবং যখন পদত্যাগ করলেন, বিকেলে পদত্যাগ করলেন, ওই রাতেই চ্যানেল ওয়ানের সঙ্গে গত রাতেই এই সাক্ষাৎকারটা তিনি দিয়েছেন, এই বক্তব্য একটু বেশি অবাক করেছে ব্যক্তিগতভাবে আমাকে। দর্শক, আপনার কি মনে হয় আত্মবিশ্বাসটা তিনি কোথায় থেকে পেলেন এতটা? চুপ্পুকে যেন তেন ব্যক্তি হলে তাকে শেখ হাসিনা প্রেসিডেন্ট করতো না। আওয়ামী লীগের মধ্যে দেখবেন যে অনেক আপনার গুঞ্জন ছিল যে একটা অপরিচিত দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে নাই এমন একটা মানুষকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে। চুপ্পু আপাতমস্তক একটা দুর্নীতিবাজ লোক। আপনার 72 থেকে 75-এ সে রেশনের দুধের ডিলার ছিল। সেই ডিলারশিপে দুর্নীতি করে সে শেখ মুজিবের সময় পর্যন্ত জেল খেটেছে। তার সাথে যারা জেল খেটেছে, জাসদ ছাত্রলীগের নেতা একই জেলায়, তাদেরকে আমরা পার্সোনালি চিনি যে এরকম একটা দুর্নীতিবাজ মানুষ। তারপরে হচ্ছে যে আপনার দুদকের কমিশনার থাকা অবস্থায় তার ব্যাপারে অভিযোগ আসছে বস্তা বস্তা টাকা দুর্নীতির ব্যাপারে। তিনি বিচারক ছিলেন, জাজ হিসাবে তার কলিগরা সবাই তাকে দুর্নীতিবাজ মনে করেন। ইতিমধ্যে তার ব্যাপারে অভিযোগ আসছে মালয়েশিয়া, দুবাইতে তার সেকেন্ড হোম আছে। এবং আপনারা জানেন যে দুবাইয়ের মতো জায়গায়, মালয়েশিয়ার মতো জায়গায় আপনি যদি বাড়ি কিনতে না পারেন, ইনভেস্ট করতে না পারেন, টাকা দেখাতে না পারেন, আপনি ওখানে সেকেন্ড রেসিডেন্সি পাবেন না। তো এইরকম টোটাল একটা হাইলি করাপ্ট এলিগেশন যার ব্যাপারে আছে, তেমন একটা মানুষকে রাষ্ট্রপতি পদে থাকার অধিকার শুরুর দিন থেকেই ছিল না। তারপরে হচ্ছে এমন একটা লোককে আবার দেখেন এসালাম ইসলামী ব্যাংকে এনে বসিয়েছে, যে ব্যাংকটা দখল করা হয়েছে, এবং শ্বেতপত্রে প্রকাশিত হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের, যে একটা ব্যাংক থেকে 94,000 কোটি টাকা লুট হয়ে গেছে, একটা ব্যাংক থেকে। তো এই টোটাল সিন্ডিকেটেড করাপশন গত 16 বছরে যা হয়েছে, তার বেনিফিশিয়ারি হচ্ছে চুপ্পু। অতএব তিনি প্রথম দিন থেকেই এই পদে থাকার যোগ্য ছিলেন না। আমরা সরকারকে দাবি করছি যে তাকে অব্যাহতি দিলেও তাকে কোনোভাবে যেন দেশ ত্যাগের সুযোগ দেওয়া না হয়। তাকে এই অভিযোগ যেগুলো আছে এগুলো নিয়ে দুর্নীতি, দুদক থেকে শুরু করে ডিফারেন্ট ডিপার্টমেন্টে তার সংবিধান লঙ্ঘন হয়েছে কিনা, শপথ লঙ্ঘন করেছেন কিনা, আসলেই শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন কিনা, এগুলো সিরিয়াসলি সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার। তদন্ত এবং বিচারের প্রসেস শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশের বাইরে যেতে দেওয়া উচিত না। যদি দেওয়া হয়, তাহলে ইতিমধ্যে কিন্তু মানব জমিনের সাথে ইন্টারভিউ, এপি, এফপি, রয়টারের সাথে ইন্টারভিউতে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি সরকার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ এবং কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট তিনি দিয়েছেন। এবং এই সরকারকে আগামী দিনগুলোতে যে ইন্ডিয়ান হেজিমনি আছে, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন আছে, সেটাকে সামনে রেখে সে সরকারকে বিব্রত করবে। অতএব এইরকম কোনো ফাঁদে যেন সরকার পা না দেয়, সেটার জন্য আমরা আহ্বান করছি। থার্ড ফাইনাল কথা হচ্ছে, নতুন যাকে রাষ্ট্রপতি করেন, আমরা চাই তিনি যেন জুলাই অভ্যুত্থানকে ধারণ করেন,
আমাদের মুক্তির লড়াইকে ধারণ করেন এমন একজন মানুষকে হয়। প্রয়োজনে বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপ যারা আছেন ক্রস পার্টি একটা ঐকমত্যে আসা যায় কিনা, যে আলোচনাটা আমরা ঐকমত্য কমিশনে তুলেছিলাম যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদায়নের ব্যাপারে সব দল মিলে একমত হতে পারে কিনা। তা না হলে যেটা হবে যে রাষ্ট্রটা ভেঙে পড়বে, প্রতিষ্ঠানগুলো থাকবে না, ভেঙে পড়বে, খুবই দুর্নীতি বা আজকে আমরা একটা খবর দেখেছি ঢাকা থেকে যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে তার শারীরিক অবস্থা দেখিয়ে। আমরা জানি খেলাটা কি, বিএনপি সরকার তার পরিকল্পনা মাফিক এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। আমরা বলেছিলাম এই সরকার নির্বাচিত হওয়ার পরপরই উচিত ছিল এই ফ্যাসিস্টের দোষর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে, তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। আমরা এখনো বলছি শারীরিক অসুস্থতার নামে বা কোনো ধরনের অজুহাতে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে কোনো ধরনের সেফ এক্সিট বা বিদেশ যাতে পড়াতে না পারে সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। আমরা মনে করি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি সহ ফ্যাসিবাদের যেই দুর্নীতি, যেই গণহত্যা হয়েছিল সকল কিছুর বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। ওসমান হাদির হত্যা খুনিদেরকে এই বাংলার মাটিতে বিচার নিশ্চিত করে জুলাই যারা অংশ নিয়েছিল তাদের বিচার নিশ্চিতের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি আমাদের যেই কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আমাদেরকে পালন করতে হবে। ফলে আমরা আশা করব নেত্রকোনাবাসী আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, গণভোট যদি বাস্তবায়ন না হয়, পুলিশ সংস্কার হবে না, প্রশাসন সংস্কার হবে না, দুর্নীতি বন্ধ হবে না, লুটপাট বন্ধ হবে না, দেশের আলোতে কোনো পরিবর্তনই হবে না, দেশের কোনো ধরনের সংস্কারই হবে না। আমরা একটি দলকে হটিয়ে অন্য কোনো দলকে বসানোর জন্য জুলাই অভ্যুত্থান করিনি, নিশ্চয়ই আপনারা করেন নাই। আমরা চাই দেশের আমূল পরিবর্তন, মানুষ চাকরি পাবে, দেশে দুর্নীতি হবে না, আপনি থানায় গেলে আপনি সুবিধা পাবেন, আপনার কোনো জমি দখল হবে না, ভূমি দখল হবে না, বৈষম্য থাকবে না, আমাদের দেশের পররাষ্ট্রনীতি সার্বভৌম নীতি হিসেবে দাঁড়াবে, আমার সীমান্ত হত্যাকাণ্ড হবে না। এরকম একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। শাহাবুদ্দিন চুপ্পুকে টিকিয়ে রাখার জন্য যে নোংরা খেলায় তারা মেতেছিল, সেই নোংরা খেলায় এই জাতি প্রত্যক্ষ করেছে শুধুমাত্র তাদের নিজেদের দলীয় রাজনৈতিক সুবিধার্থে। আজকে রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করেছে, আমরা চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানাই। চুপ্পু যাতে কোনো মতে হাসিনার মতো সেই ব্যক্তিক নিয়ে পালিয়ে যেতে না পারে তার নিশ্চয়তা চাই। আমরা দেখতেছি শেখ হাসিনার মতো করে বিভিন্ন ক্ষেত্রে ফটোগ্রাফি পলিটিক্স করা শুরু হয়ে গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ফেসকে ডেকে নিয়ে ছবি তুলে বুঝাতে চেষ্টা করছে আমরা তো জুলাই অভ্যুত্থানের সকলকেই আমরা খুব ভালোভাবে অন করি এবং জুলাই গণ অভ্যুত্থানের আশাকাঙ্ক্ষাকে অন করি, কিন্তু আমরা দেখছি প্রতারণা। সুপ্রিম কোর্ট সচিবালয় বাস্তবায়ন করবে, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করে বিচার বিভাগকে স্বাধীনতা দিবে, এটা বিএনপির 31 দফায় ছিল, জুলাই গণ অভ্যুত্থানে ছিল, সকলের ঐক্যমত ছিল। কিন্তু নির্লজ্জের মতো ক্ষমতায় এসে মাত্র কয়েকদিনের মাথায় সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দিয়ে হাসিনার মতো বিচার বিভাগের স্বাধীনতায় কুঠারাঘাত করেছে। বারবার মানবাধিকারের কথা বলছি, মানবাধিকারের ক্ষেত্রে, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সবচাইতে বেশি যদি কয়েকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে থাকে, বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই বেশি। কিন্তু দেখা যাচ্ছে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, যেটার ব্যাপারে বিএনপি সহ সকল রাজনৈতিক দল, সকল বুদ্ধিজীবীরা, সকল সিভিল সোসাইটি সহ সকলের যেটাকে বাহবা দিয়েছিল, ক্ষমতায় এসে সেই মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। তারা গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে মূলত তাদের নেতাকর্মীরা যারা গুমের শিকার হয়েছে তাদের সাথেই প্রতারণা করেছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তারা গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে বলে আমরা আরো শক্তিশালী আইন করব। বাহারে যে আইন তৈরি করা হয়েছে সেটা দিয়ে আপাতত চলুক না। আজকে যদি কেউ গুমের শিকার হয় তাহলে বিএনপি সরকারকে দায় নিতে হবে, তার বিচার কোন আইনে হবে সেটা নিশ্চিত করতে হবে, তাদেরকে জবাব দিতে হবে। এখন যে গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে গুমের বিচারের আইন বাতিল করে দিয়েছেন, যতদিন পর্যন্ত নতুন আইন না হবে ততদিন পর্যন্ত কেউ গুমের শিকার হলে সে কোন আইনে বিচার পাবে? দেশের সাথে মস্করা করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। তাদের গুম কমিশনের সকল সদস্য 2-3 দিনের মাথায় পদত্যাগ করে মূলত বিএনপি সরকারের মুখোশ উন্মোচন করে দিয়েছে তারা কিভাবে জাতির সাথে প্রতারণা করছে। আমরা গুম কমিশনকে ধন্যবাদ জানাই, তারা শির দ্বারা সোজা রেখে এটার প্রতিবাদে গুম কমিশন থেকে পদত্যাগ করেছে
এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করার প্রশ্নেও এটার প্রতিবাদেও 3 জন মানবাধিকার কমিশনের প্রধান কমিশনার সহ 3 জন দুদক কমিশনের অধ্যাদেশ বাতিল করার পরে সেই কমিশনের 3 জন কমিশনার পদত্যাগ করেছেন, প্রধান কমিশনার সহ। তারাও সেই দ্বারা খাড়া রেখে তারাও এটার প্রতিবাদ জানিয়েছেন। আসলে আমরা দেখেছি 1996 সালে আন্দোলনের মুখে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিল। 96 সালেও তারা আবার জোরপূর্বক ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু এই দেশের জনগণ তাদেরকে থাকতে দেয় নাই। কিন্তু 2001 সালে ক্ষমতায় এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা কলুষিত করে দিয়ে শেখ হাসিনার হাতে একটা টুলস তুলে দিয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে এই দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পেরেছে। বিএনপি শেখ হাসিনার সেই ফ্যাসিবাদী শাসন থেকে এই জাতিকে মুক্তি দিতে পারে নাই। বিরোধী দলের হিসাবে যে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাদের রাজনৈতিক দলের দায়িত্ব আছে দেশের মানুষের উপর সরকারি দল শোষণ করা শুরু করলে সেই শোষণ থেকে দেশের মানুষকে মুক্ত করা, কিন্তু সেটা বিএনপি 17 বছরও পারে নাই। যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শোষণ ফ্যাসিবাদী অপশাসন থেকে দেশের মানুষ মুক্তি পেল, তখন বের হয়ে বিএনপির শীর্ষ নেতারা রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলেই বলেছেন আমরা ছাত্র জনতার কাছে কৃতজ্ঞ, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমরা কৃতজ্ঞ, সারা জীবন মনে রাখবো। আমার মনে হয় জীবনটা শেষ হয়ে গিয়েছে, এখন আর তা মনে নাই। শাহাবুদ্দিন চুপ্পুকে টিকিয়ে রাখার জন্য যে নোংরা খেলায় তারা মেতেছিল, সেই নোংরা খেলায় এই জাতি প্রত্যক্ষ করেছে শুধুমাত্র তাদের নিজেদের দলীয় রাজনৈতিক সুবিধার্থে। তারা প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা সংস্থাকে, সাংবিধানিক সংস্থাকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা সেই হাসিনার তৈরি আইনেই ফিরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমরা আজকে রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করেছে, আমরা চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানাই। চুপ্পু যাতে কোনো মতে হাসিনার মতো সেই ব্যক্তি নিয়ে পালিয়ে যেতে না পারে তার নিশ্চয়তা চাই। যদি বিএনপি সরকার যদি তা করতে ব্যর্থ হয়, তাদের মনে রাখা উচিত জুলাই একবার আসে না, জুলাই বারবার ঘুরে আসে, এবং প্রত্যেকবারই যখন ঘুরে আসবে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে নেপালে গিয়েছে জুলাই, সেই জুলাই ঘুরে ভারতে এসেছে, আবার ঘুরে ফিরে আবার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান সব দেশে জুলাই ঘুরে ফিরে আবারও আসবে। এবং সেইবার যেন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল, বেগম আপসীর নেত্রী বেগম জিয়ার রাজনৈতিক দলের নেতাদেরকে যেন পালাতে না হয়, আমরা সেই দাবি জানাবো, আপনাদেরকে বলবো আপনারা যেন পালাতে না হয়। সেজন্য এক্ষুনি এই রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে সুশৃঙ্খল করুন, রাষ্ট্রকে পুনর্গঠনের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত সৃষ্টি করে জাতীয় একতা ধরে রেখে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, জুলাই সংস্কারের পক্ষে এবং নতুন সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের পক্ষে এই দেশের 70% মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটকে কার্যকর করুন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটল। অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইতোমধ্যে জাতীয় সংসদের সচিবালয় থেকে জানানো হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ পত্র পাওয়া গেছে। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন সংবাদ সম্মেলনে কথা বলবেন। প্রশ্ন উঠেছে শাহাবুদ্দিনের পরবর্তী অধ্যায় কি হবে। আইন অনুযায়ী তিনি কিছুদিন পর্যন্ত নিরাপত্তা পাবেন, তারপরে কি হবে? এর চেয়ে বড় নিরাপত্তা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল, তাকেও তো পরিস্থিতির কারণে গণভবন ত্যাগ করতে হয়েছে। শাহাবুদ্দিন কি বাইরে নিরাপদ থাকবেন? 2024-এর ভয়ঙ্কর পরিস্থিতির পরে তাকে বঙ্গভবন থেকে জোর করে পদত্যাগ করানো এবং তাকে বাইরে নিয়ে এসে মব বাহিনী তার বিচার করতে চেয়েছিল। এই ভয়ঙ্কর প্রতীকের অবস্থা তাকে মোকাবেলা করতে হয়েছে। এক পর্যায়ে তাকে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার এক্সটেনশন তারেক সরকারের গুণগান করতে হয়েছে। শেখ হাসিনার গোটা মেয়াদকে স্বৈরাচারী ফ্যাসিস্ট আমল বলতে হয়েছে। জিয়াউর রহমানের গুণকীর্তন করতে হয়েছে, তারেক রহমানের গুণকীর্তন করতে বলা হয়েছে। এমনকি যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আদালতের রায়ে সেই সব যুদ্ধ অপরাধীদের উপরে শোক প্রস্তাব জাতীয় সংসদের, সেটাও তার বক্তব্যে অন্তর্ভুক্ত করতে হয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি জেলা জজ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন। অবসরের পরে তাকে শেখ হাসিনা সরকার দুর্নীতি দমন কমিশনের কমিশনার, পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করেছিলেন।
সেখানে রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষায় উত্তীর্ণ কাউকে না বসিয়ে তাকে বিশ্বাস করেছিলেন, আস্থায় রেখেছিলেন। সেই মোহাম্মদ শাহাবুদ্দিন দৃঢ়তা ধারণ করতে পারেননি। তিনি শেখ হাসিনা তার আমলকে যেভাবে, যে ন্যারেটিভে, যে জঘন্য ভাষায় লিখে দেওয়া বক্তব্য তিনি পাঠ করেছেন, তাতে আর কিছু অবশিষ্ট রাখেননি। জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতার ঘোষক বলেছেন, কিছুই আর অবশিষ্ট রাখেননি। এখন তার পরিণতি কি হবে? কদিনের জন্য তিনি কিছু প্রোটেকশন পাবেন, তারপরে কি? তিনি যাদের সন্তুষ্ট করে রাষ্ট্রপতি পদে বহাল থাকতে চেয়েছেন, বলেছেন সাংবিধানিক বিষয়ে আর তার কিছু করার ছিল না, তারাই শেষ পর্যন্ত তাকে অপদস্থ করে পদত্যাগ করতে বাধ্য করেছে। এরপরে কি ভয়াবহ পরিণতি তার জন্য অপেক্ষা করছে সেটা নিয়েও অনেক আলাপ আলোচনা শুরু হয়েছে। এক কথায় বলা যায় তিনি সব কুল হারিয়েছেন। আওয়ামী লীগ নিশ্চয়ই তাকে আর সহানুভূতির দৃষ্টিতে দেখবে, এটা ভাবার কোনো কারণ নেই। জামাত বিএনপি সমর্থিত তারেক রহমান সরকার কোনোভাবে তাকে প্রোটোকল তার সম্মান রক্ষা করবেন, এটা ভাবারও কোনো কারণ নাই। তাহলে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, আপনার পরিণতি কোথায়, কিভাবে হবে সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। আপনি পারতেন আপনার এই পদে থেকে সাংবিধানিক দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন। আমাদের অতীত মনে করতে হয়। একটা ক্রান্তিকালে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাপ্রধানকে বরখাস্ত করেছিলেন। আপনাকে দিয়ে যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। আপনি চাইলে সেই অসাংবিধানিক সরকারকে বাতিল করতে পারতেন। একটা কথাই বলতেন, সংবিধানে যাতে কোনো সরকারের বিধান নেই, আমি বাতিল করে দিলাম। তিনি আরো কিছু করতে পারতেন। তিনি সেই সাহসিকতা দেখান নাই। সংবিধানকে সমুন্নত করার কথা বললে তিনি যে সরকার সংবিধানে নাই সেই সরকারকে শপথ পড়ানো বা তাদের কাজ করতে দেওয়ার কাজটিও তিনি করা কোনোভাবেই কি যৌক্তিক ছিল? এর উত্তর না। সব কুল হারালেন। বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনার বদন্যতায় বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া, মতামতটা আপনারা কি বলবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে এখন উত্তাল পরিস্থিতি সারা দেশ জুড়ে, রীতিমতো বলা যায়। প্রিয় দর্শক, সারা দেশে এখন একটাই দাবি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তার গ্রেপ্তারের দাবি। সকলের একটাই অনুরোধ যে কোনোভাবেই যেন দেশ ছেড়ে পালাতে না পারে, পালিয়ে যেতে না পারে ফ্যাসিবাদের এই দোসর শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে তিনি যদি ভাবে দেশের বাইরে চলে যাবে, বিদেশে গিয়ে দেশের বাইরে গিয়ে আরাম আয়েসে জীবনযাপন করবে, সেটা তাহলে ভুল ধারণা তার। এরকমই মনে করছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এনসিপির নেতাকর্মীরা এবং বিরোধী দলের নেতাকর্মীরা। আপনারা কি মনে করছেন, শেষ পর্যন্ত সরকার কি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করবে, তাকে কি শাস্তির আওতায় আনবে, নাকি দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার প্ল্যান রয়েছে? আপনারা কি মনে করছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি চান? আপনারা কি চান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক, নাকি চাচ্ছেন তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হোক? অবশ্যই সেটি কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।